আগামীকাল বাংলার মাটিতে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এবং সেই ঘটনা যদি কোনো রকমের সাকসেসফুল একবার হয়ে যায় তাহলে আগামী 2026-এ দিদিমণির রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া কার্যত দেওয়াল লিখন হতে চলেছে। আর সেইটা সব থেকে ভালো বুঝতে পারছেন দিদিমণি। আর সেই জন্যই সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছেন যে করে হোক এই প্রোগ্রামটাকে ফ্লপ করাতে হবে, এই প্রোগ্রামটাকে আটকাতে হবে। আর সেই সব করেও যখন তিনি দেখছেন তিনি ব্যর্থ মনোরথ হয়েছেন, তাই এবার হিন্দুদের আস্থায়, সনাতনীদের আস্থায় সরাসরি আঘাত এনে চূড়ান্ত নোংরামির পথে এটাকে আটকাতে চাইছেন তিনি। এই প্রশ্ন উঠছে, তার কারণ হচ্ছে আগামীকাল কিন্তু একটি মহা সমাবেশ হতে চলেছে হিন্দু সনাতনীদের মহামিলন মঞ্চ হবে ব্রিগেড ময়দানে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে এবং এই গীতা পাঠকে আটকাতে কিন্তু বিভিন্ন রকম ট্যাকটিক্স ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যেমন আগামীকাল ঠিক ছিল যে দ্বিতীয় হুগলি সেতু, সেখান দিয়ে যান চলাচল সকালের দিকটা বন্ধ করে দেওয়া হবে যাতে বিপুল সংখ্যক শ্রদ্ধালু তারা ব্রিগেডমুখী হতে না পারে। এই ধরনের বিভিন্ন রকম বাধা করা হচ্ছে। এমনকি এই প্রোগ্রামে মাননীয়াকে নিমন্ত্রণ করা হয়েছে। আগেও যখন এই প্রোগ্রামটা করা হয়েছিল 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তখনও তাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। তিনি তো দাবি করেন ধর্ম যার যার, উৎসব সবার, তিনি নাকি সবার সঙ্গে আছেন। তাহলে হিন্দু সনাতনীদের এই মহামিলন সভায়, মহামিলন উৎসবে তিনি আসছেন না কেন? কিন্তু যাই হোক, সেই সব আলাদা প্রসঙ্গ। যে প্রসঙ্গে এই প্রতিবেদন করছি সেটা মারাত্মক ভয়ানক, তাই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটা দেখুন। এই যে গীতা পাঠ অনুষ্ঠানটা হতে চলেছে তার অন্যতম উদ্যোক্তা, অন্যতম মূল চালিকা শক্তি হচ্ছেন এই মুহূর্তে বাঙালি হিন্দুদের বাঁচানোর জন্য যিনি মরণপণ লড়াই করছেন, সেই কার্তিক মহারাজ। আর সেই কার্তিক মহারাজকে নিয়ে এবার চূড়ান্ত নোংরামি শুরু করে দিল দিদির নচ্ছার বাহিনী। কেন বলছি এই কথা? বলছি তার কারণ হচ্ছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে, এই কার্তিক মহারাজের মুখ বন্ধ করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে জেলে পোড়ার চেষ্টা করা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল একটি সাজানো ঘটনা দিয়ে। হঠাৎ করে একজন অভিযোগকারিণী মহিলাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তাকে দিয়ে মামলা করে এই মহারাজকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তারপর একটার পর একটা মিথ্যা খবর করা হচ্ছে। কিন্তু সেখানে পাত্তা পাওয়া যায়নি, কেননা আইনের দরজায় যখন সেই প্রসেসটাকে নিয়ে আসা হয়েছে দেখা যাচ্ছে তারা ল্যাজে গোবরে হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এই গীতা পাঠের অনুষ্ঠানের আগে কিছু ওই চটি চাটা রয়েছে না, তারা এই অভিযোগকারিণীকে আবার সামনে নিয়ে আসছেন এবং সেই পুরনো ঘটনা খুঁচিয়ে দিয়ে আবার একটা মিথ্যা, চক্রান্ত, বিভ্রান্তিকর খবর চড়ানোর চেষ্টা কাল থেকে আপ্রাণভাবে করে যাচ্ছে। কিভাবে সেটা বলার আগে আপনাদের ছোট্ট করে একটু মনে করিয়ে দিই কয়েক মাস আগে ঠিক কী ঘটনা ঘটেছিল। আপনাদের যারা ঘটনাটা জানেন বা ঘটনাটা জানেন না, একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের আমি দেখাবো, যেখানে ওই অভিযোগকারিণী মহিলা যিনি কার্তিক মহারাজের চরিত্র হনন করার চেষ্টা করছেন, তিনি নিজে থেকে এগিয়ে এসেছিলেন, একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে তিনি ঠিক কী বলেছিলেন তার ছোট্ট ছোট্ট কিছু অংশ আপনাদের সামনে রাখছি। আপনারা আগে এটা দেখুন, তারপর বুঝতে পারবেন ঠিক কিভাবে চক্রান্তটা কার্তিক মহারাজের বিরুদ্ধে সাজানো হচ্ছে। আপনি তো আগের দিন যে গাড়িতে থানায় গেলেন সেটা তো আইপ্যাকের গাড়ি। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। আমি একজনকে প্রথমে সাংবাদিকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, আইপ্যাকের লোকজনও যোগাযোগ করেছিল, সব লোকজন ছিল। কার লোকজন? কোন লোকজন? উপর মহলে সমস্ত রিপোর্ট হয়ে গেছিল আর কি, মানে ওই আইপ্যাকের কর্মীরা। হ্যাঁ হ্যাঁ। আপনি তো যে গাড়িটায় চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক? নাম কি তার? যেন নামটা দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন। প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সব কিছু। ওপর মহলটা কারা? ওপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? বাকি ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সব। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ।
তৃণমূলের আমাদের লোকজন। এখান থেকে কারো পেয়েছেন মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না, নাম যাচ্ছে। নাম কি কেউ হ্যাঁ, এরকম আমি- কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম অত মনে নেই। হ্যাঁ, সবাই আছে। এবার পরশু দিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, সব জায়গাকারই এত রয়েছে, হ্যাঁ, কলকাতারও রয়েছে, তারা মুর্শিদাবাদেরও আপনার সাথে রয়েছে। যোগাযোগ রাখছেন? হ্যাঁ। শুনলেন বন্ধুরা? সুতরাং প্রথম প্রশ্ন যেটা আসছে বারবার ওই মহিলার মুখ থেকে শোনা যাচ্ছে যে কোনো একজন সাংবাদিক বলছেন তিনি আমি চিনি না কে সেই ব্যক্তি, তিনি খবর পেলেন, তিনি খবর পাওয়ার পর সাথে সাথে আইপ্যাককে যোগাযোগ করিয়ে দিলেন এবং আইপ্যাক পরের দিনই সেইখানে ছুটে গেল। ছুটে যাওয়ার পর তারা একদম সর্বোচ্চ মহলের সঙ্গে কথা বলিয়ে দিল, দিদির লোক, দিদি সব করাচ্ছে বলছেন মহিলার নিজের মুখে। এবং সেখানে মুর্শিদাবাদ থেকে কলকাতা শুরু করে সমস্ত রকমের তৃণমূল নেতারা, বহু তৃণমূল নেতা এর পিছনে রয়েছেন, তাকে সমানে সাহায্য করে যাচ্ছেন। এবার বেশ কিছু প্রশ্ন উঠে আসে। দেখুন, কোনো মহিলার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে, যদি তার সম্ভ্রমহানি হয়ে থাকে, সেটা যেই করে থাকুন না কেন অবশ্যই তার বিচার হওয়া দরকার, তার তদন্ত হওয়া দরকার, সেটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই। কিন্তু এই মহিলার যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। আপনার যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনি তো প্রথমে থানায় যাবেন, আপনার যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনি তো বিচার ব্যবস্থার সামনে যাবেন। তিনি সেখানে যাননি, তিনি যাচ্ছেন এক তৃণমূলপন্থী সাংবাদিক, সো কল্ড সাংবাদিকের কাছে। এবার সেই সাংবাদিক যখন এই জায়গাটা জানলেন, তারা কি করবেন? তারা তো ইমিডিয়েটলি থানায় যাবেন, আদালতে যাবেন, সেই সব করছেন না, তারা আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন। এখন আইপ্যাকের কাজ কি এই ধরনের করা? এর আগে আইপ্যাক কি এই ধরনের কাজ করেছে যে কোনো মহিলার সম্ভ্রমহানি হলে সরাসরি তারা সেখানে ময়দানে নেমে পড়েছে, নিজেদের গাড়ি করে সেই মহিলাকে নিয়ে গিয়ে কেস করাচ্ছে এবং কোনো রকম করার চেষ্টা করছে? অর্থাৎ ষড়যন্ত্রের জালটা যে কতখানি গভীরে এবং পুরোটাই যে চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে প্রদীপ মহারাজের, এই জায়গা থেকে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আমি লেংদি প্রায় 6 মিনিট 40 সেকেন্ডের সেই প্রেস কনফারেন্স ছিল, পুরো ভিডিওটা র ফুটেজ আমার কাছে আছে, আমি সেটা পুরোটা দেখালাম না। সেখানে এক জায়গায় গিয়ে তিনি দাবি করছেন যে তার কাছে এই ঘটনা হচ্ছে 2012 থেকে 2014 সালের বলে তার দাবি। সেখানে নাকি কার্তিক মহারাজের একাধিক ফোন রেকর্ডিং তার কাছে আছে এবং তিনি যে ফোনটা ব্যবহার করছেন সেটা নোকিয়ার সাদা ফোন। এখন মুশকিল হচ্ছে যে সেই সময় কিন্তু নোকিয়ার কেন অন্য কোনো ফোনেরও কোনো কল রেকর্ডিং ফিচার ছিল না। নোকিয়ার ভারতবর্ষে লঞ্চ করা প্রথম ফোন যেখানে কল রেকর্ডিং ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল সেটা এসেছিল 2019 সালে। তাহলে 2012 থেকে 2014 মধ্যে ওই মহিলা কী করে ফোন রেকর্ডিং পেলেন? 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি এখানে এসব অন্যায় হয়েছে বলে অভিযোগ করছেন, যে যখনই আইপ্যাক যোগাযোগ করলো, যখনই এই সকল সাংবাদিক, তৃণমূলী সাংবাদিক যোগাযোগ করলো, তখন তাদের হাতে সেই ফোন সমেত নাকি ফোন রেকর্ডিং তিনি তুলে দিয়েছেন, তার কাছে নিজের কাছে কোনো রকম কোনো জিনিস নেই। তাহলে চক্রান্তটা কিভাবে হচ্ছে, কিভাবে গল্পটা সাজানো হচ্ছে বুঝতে পারছেন। এবার 2 নম্বর যে জায়গাটা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মুহূর্তে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হলো, যেটা সবসময় করা হয়, যারাই এখানে সনাতনীদের কথা বলেন তাদের কণ্ঠরোধের চেষ্টা এখানে আপ্রাণভাবে করা হয়। কার্তিক মহারাজ কলকাতা হাইকোর্টে, মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হলেন এবং সেখানে মামলা করলেন। এখন স্বাভাবিকভাবে এই মহিলা যখন দাবি করছেন তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, নথি রয়েছে, তিনি তো ইমিডিয়েটলি মহামান্য আদালতের সামনে সেই সমস্ত কিছু নিয়ে চলে আসবেন এবং আসার পর সেখানে মহারাজের শাস্তি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে এই মামলা যখনই হচ্ছে বারবার এই মামলা ডিলে হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। কেন ডিলে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? কার্তিক মহারাজ অসহযোগিতা করছেন না, তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, ইনফ্যাক্ট আজকে সকালেও তার আইনজীবীর সঙ্গে আমি কথা বলেছি। সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার বা ওই মহিলার তরফ থেকে যে আইনজীবীরা আছেন তারা বারবার সময় চাইছেন, আমাদের আরও কিছুটা সময় চাই, আমাদের আরও কিছুটা সময় চাই। মানে এখনও কেসটা সাজানো যায়নি। বুঝতে পারছেন চক্রান্তটা কোথায় হচ্ছে? এরপর আর একটা মজার জিনিস দেখুন, এই মামলাটা যখনই হয়েছে তখন কার্তিক মহারাজের হয়ে যে আইনজীবীরা লড়ছেন তারা মহামান্য আদালতে একটাই দাবি জানাচ্ছেন যে ইন ক্যামেরা এর শুনানিটা হবে, হিয়ারিংটা হবে। ইন ক্যামেরা হিয়ারিং মানে যেহেতু কার্তিক মহারাজ এইভাবে একটা হিন্দু সনাতনী, একটা সন্ত, একজন সাধু মানুষ,
তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, এটা তো সঠিক কাজ না। যদি তিনি দোষী সাব্যস্ত হন, আদালত যা ব্যবস্থা করার করবেন, কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা হবে, সেই বিচার প্রক্রিয়ার সময় মহামান্য বিচারপতি সেখানে থাকবেন, সংশ্লিষ্ট আইনজীবীরা থাকবেন, আর কেউ কোর্টরুমে থাকবেন না। অর্থাৎ এখানে কি আলোচনা হলো, কি হিয়ারিং হলো, সেই জায়গাটা সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা জানবেন এবং বিচারপতি জানবেন। এই কাজটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে তার কারণ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা করা হচ্ছে মহারাজের চরিত্র হনন করার জন্য। তাই যদি ইন ক্যামেরা হিয়ারিং হয়, তাহলে সেই জায়গা থেকে এই চরিত্র হননের জায়গাটা আর আসবে না, এবং মামলা মিটে যাওয়ার পর যখন রায়দান হবে তখন সবাই সত্যিটা জানতে পেরে যাবে। আর এই যে যারা লড়াই করছেন রাজ্য সরকার এবং ওই অভিযোগকারিনীর হয়ে, তারা এখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই ইন ক্যামেরা হিয়ারিং হবে না এই জায়গাটা আটকাতে মরিয়া। প্রশ্নটা হচ্ছে কেন? আপনারা এত কিছু করছেন, যে মিথ্যাচারগুলো করছেন সেইগুলোকে মানুষের সামনে নিয়ে এসে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন বলে কি এই প্রচেষ্টাটা হচ্ছে? আরে মূল মামলায় মনোসংযোগ করুন, দিন তথ্য প্রমাণ, কার্তিক মহারাজের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করুন তাকে। আমরা চাই তো যদি কেউ করে থাকেন তার শাস্তি হোক, কিন্তু সেটা দিতে পারছেন না। ইন ক্যামেরা নিয়ে এত মারামারি কাটাকাটি কেন চলছে? ইন ক্যামেরা আটকাতে এত মরিয়া কেন হয়ে যাচ্ছে? এবং আর একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে যখনই কার্তিক মহারাজকে নিয়ে এরকম অশালীন একটা ব্যাপার হলো, তো কার্তিক মহারাজ তখন তার মতো করে কাজ করে যাচ্ছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যারা দিদির লোক রয়েছে, এই যেসব সাংবাদিকরা আইপ্যাকের সঙ্গে ওই অভিযোগ করেনি, যোগাযোগ করিয়ে দিয়েছে এবং তারপর পুরো চক্রান্তটা রচনা করা হয়েছে, তারা হঠাৎ করে মিথ্যা খবর ছড়াতে শুরু করে দিলেন। কি মিথ্যা খবর? তারা বলতে শুরু করলেন যে এই কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ আসার পর তাকে নাকি বাংলা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, তাকে ঝাড়খণ্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কোনো তথ্য প্রমাণ কিন্তু তারা দিতে পারেননি, হাওয়ায় ভাসিয়ে খবর করে যাচ্ছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খোঁজ নিয়ে দেখেছি কার্তিক মহারাজ বাংলায় কাজ করছেন, এবং শুধু বাংলা নয়, যে বেলডাঙ্গাতে তার মূল আশ্রম সেখানে তিনি কাজ করছেন। ভারত সেবাশ্রম সংঘের যেটা মূল অফিস কলকাতায় রয়েছে, বালিগঞ্জে রয়েছে, সেইখানে তিনি থাকছেন। অর্থাৎ তার কাজের জন্য যে পরিসর ছিল সেটা কোথাও কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এরা সেই মিথ্যে খবরটা করে মানুষকে খাইয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডে মহারাজ চলে গেছেন এরকম যদি ভারত সেবাশ্রম সংঘ কোনো রকম সিদ্ধান্ত নিয়ে থাকে, তার প্রমাণ সামনে নিয়ে এসে মানুষকে দেখান না, এরা দেখাতে পারবে না। এরা শুধু হাওয়ায় ভাসিয়ে মিথ্যাচার করে যায়, চটি চাটাদের যে স্বভাব সেই কাজটা করে যাচ্ছে। এবং সব থেকে বড় যে জায়গাটা দেখুন, এই মামলাটা যে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে। ইনিশিয়ালি এরা ওই মিথ্যে খবর ছড়িয়ে কার্তিক মহারাজ ভয় পেয়েছে, পালিয়ে গেছে, বেলডাঙ্গা ছেড়ে দিয়েছে, ভারত সেবাশ্রম সংঘ তাড়িয়ে দিয়েছে, তাকে ঝাড়খণ্ডে যেতে হয়েছে। এইসব মিথ্যাচার করার পর যখন দেখলো টিআরপি বাড়লো না, এই মিথ্যে খবর মানুষ খেলো না, এবং মামলাটায় যখন হাইকোর্টে চলে এলো, মহামান্য হাইকোর্টের সামনে তথ্য প্রমাণ দেওয়া যাচ্ছে না, এদের তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো জায়গা ছিল না। এবং এখনও অবধি এই মামলায় এখনও কিচ্ছু করতে পারেনি, আদালতের এরকম কোনো নির্দেশ সামনে আসেনি যেখান থেকে এই জায়গাটা প্রতিপন্ন হচ্ছে যে কার্তিক মহারাজ সত্যিই অন্যায় করেছেন। এরা কোনো তথ্য প্রমাণ এখনও অবধি বোধহয় দিতে পারেনি, তাহলে তো আদালতে সেই সব রায় আমরা দেখতে পেতাম। কিন্তু হঠাৎ করে দেখুন, ঠিক গীতাপাঠ অনুষ্ঠানটা হচ্ছে, সেই গীতাপাঠ অনুষ্ঠানের আগে সেই অভিযোগকারিণীকে নিয়ে আবার ইন্টারভিউ করিয়ে সেই মিথ্যাচারগুলো, সেই নোংরামিগুলো, সেই নচ্ছারগিরিগুলো এরা করতে শুরু করে দিল। প্রশ্ন হচ্ছে কেন মাঝখানের এই সময়টা এরা ঘুমিয়েছিল? কেননা তখনও কার্তিক মহারাজ এই গীতাপাঠের অনুষ্ঠানটা করেনি। এবার আরেকটা ব্যাপার চিন্তা করে দেখুন, কার্তিক মহারাজের বিরুদ্ধে যদি এদের অভিযোগ থাকে এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রমাণ যদি কিছু পেয়ে থাকে, যা খুশি তার বিরুদ্ধে করুন, কিছু বলার নেই। কিন্তু এই গীতা পাঠ যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হিন্দু সনাতনীদের অনুষ্ঠান হচ্ছে, হিন্দু ভাই সেই জায়গাটা করার চেষ্টা হচ্ছে, এবং সেখানে হিন্দুদের আস্থার প্রতীক হিসেবে এই অনুষ্ঠান আগামীকাল হবে। তাহলে সেই জায়গাতে কার্তিক মহারাজের নাম জুড়ে এই গীতা পাঠকে আঙুল তোলার কি আছে? যে এরকম একজন লোককে দিয়ে গীতা পাঠ কেন করা হচ্ছে? এরকমও তো খবর আসছে বিভিন্ন মহল থেকে। অবভিয়াসলি আমাদের নজর থাকবে, যদি এই অসভ্যতা হয় সেটাও সামনে নিয়ে আসবো, যে কালকে গীতা পাঠের ওই পবিত্র অনুষ্ঠানে ওই অভিযোগকারিণীকে নিয়ে এসে নাকি নাটক করানো হবে, সেখানে সিন ক্রিয়েট করানোর চেষ্টা করা হবে। বিভিন্ন মহল থেকে সেই খবর কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে, কিন্তু এগুলো তো কোনো প্রমাণ নেই। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু এরকম একটা যে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেই খবর কিন্তু আমরা পেতে শুরু করে দিয়েছি। তাহলে আলটিমেট লক্ষ্য কার্তিক মহারাজ এবং এই গীতাপাঠের অনুষ্ঠানকে কি ভণ্ডুল করে দেওয়া? তার কারণ হচ্ছে দেখুন, এখানে যদি গীতাপাঠের অনুষ্ঠান সত্যিই সফলভাবে হয়, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়, যে হিন্দু আবেগ তৈরি হবে, যে হিন্দু ঐক্য তৈরি হবে, সেই জায়গাতে 2026-এ বিসর্জন তো নিশ্চিত হয়ে যাচ্ছে।
এখন গীতা পাঠের সঙ্গে সরাসরি রাজনীতির কোনো সম্পর্ক নেই, হিন্দু সনাতনীদের অনুষ্ঠান, সেইভাবেই উদ্যোক্তারা এই জায়গাটা রেখেছেন। উদ্যোক্তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুবার মিটিং হয়েছে এই অনুষ্ঠান নিয়ে, আমি খুব ডিটেলসে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। তারা কিন্তু এর মধ্যে রাজনীতির রং আনছেন না। কিন্তু রাজনীতির রংটা কারা আনছেন দিদির লোক, আনছে এই আইপ্যাক, আনছেন দিদি নিজে। তার কারণ আবারও বলছি, যখন এখানে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে, এর আগের অনুষ্ঠানেও তিনি আসেননি এবং এখনও অবধি তিনি কোনো কনফার্মেশন পাঠাননি যে তিনি আগামীকাল আসছেন। অথচ রেড রোডে যখন ওই মাথায় ফেটি বেঁধে কোনো অনুষ্ঠান হয় কোনো বিশেষ ধর্মের, তখন সেখানে তিনি চলে যান, সেখান থেকে স্টেজ থেকে চিৎকার করে বলতে থাকেন যে হিন্দু ধর্ম মানে গন্দা ধর্ম, নোংরা ধর্ম। কোথাও গিয়ে রাজনীতির রংটা তিনি টেনে আনছেন। আর সেই জায়গা থেকে হিন্দু সনাতনীরা যখন নিজেদের মতো করে একটা গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠান করতে চাইছে, সেখানে এটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে, সেখানে সেটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা করতে গিয়ে নোংরামিরে নর্দমার পাঁকের মতো একদম যতখানি নিচে নামা যায় সেই জায়গায় নিজেদের নচ্ছার বাহিনীকে নামিয়ে চরিত্র হনন করে এটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সত্যিই কি হিন্দু সনাতনীরা এটা মেনে নেবেন? নাকি কালকের যে ঐতিহাসিক মহামিলন উৎসব হতে চলেছে, সেই মহামিলন উৎসবে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দু ভাই সেই ভাবনা থেকে এক জায়গায় আসবে এবং এই সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কালিমালিপ্ত করার চেষ্টা, সমস্ত চক্রান্ত ভেঙে দিয়ে হিন্দুরা যে ইউনাইটেড রয়েছে এবং আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত ইউনাইটেডলি নেবে, একে অপরের পাশে দাঁড়াবে, সেই শপথ আগামীকাল গীতার মঞ্চ থেকে নেবে। সেটাই এখন দেখার। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।